আমরা এই পর্যায়ে একটু জেনে নিতে চাই, অনেকদিন ধরে মাথা ব্যথা হচ্ছে, প্যারাসিটামল খাচ্ছেন, ফিজিওটিফেন জাতীয় ওষুধ খাচ্ছেন, মাথা ব্যথা ভালো হচ্ছে না। এবং এর সাথে কিন্তু হিস্ট্রিও আছে ঘাড় ব্যথার। অনেক ক্ষেত্রেই ডক্টর আমরা এরকম ধরনের ইনফরমেশন পেয়ে থাকি যে মাথা ব্যথা ভালো হচ্ছে না। অনেক ধরনের মাইগ্রেনের জাতীয় ওষুধ খেয়েছেন বাট তারপরেও রিলিফ হচ্ছে না। সাথে তার ঘাড় ব্যথারও হিস্ট্রি আছে। অক্সিপিটাল নিউরালজিয়া এছাড়া অন্য ধরনের প্রবলেম গুলো ডেভেলপ করে থাকে। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির গুরুত্ব আসলে কতটুকু এই ক্ষেত্রে? হ্যাঁ, যথার্থই বলেছেন। আমরা এরকম অনেক পেশেন্ট পাই যেটা সার্ভাইকালজেনিক হেডেক আমরা বলে থাকি যে ঘাড়ের সাথে আমাদের এই মাথা ব্যথার অনেক সম্পর্ক রয়েছে। বিশেষ করে অক্সিপিটাল রিজন যেটা আমাদের মাথার পিছনের অংশ এবং এইখান থেকে যদি ঘাড়ের আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমাদের এই যে পিছনের দিকের যে অংশটা, এই অংশ এই যে আমাদের আপার লেভেলে যদি সার্ভাইকাল রিজনে যে নার্ভের উপর কম্প্রেশন থাকে, এখান থেকে কিছু নার্ভ কিন্তু আমাদের মাথার পিছনের দিকে সাপ্লাই দেয়। সো দেখা যায় যে ওই নার্ভগুলোর উপর চেপে থাকলে তখন এই ধরনের সার্ভিক্যালজেনিক হেডেক বা অক্সিপিটাল নিউরালজিয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় কারো ভার্টিগো হয় যে অনেক সময় ভার্টিগো হয়, অনেক সময় মাথা ব্যথা হয়, অনেক সময় মাথা ঘোরায়। তো এই যে বিষয়গুলা এগুলো ঘাড়ের সাথে রিলেটেড। আমরাও ওরকম অনেক পেশেন্ট পাই বিভিন্ন কারণে তাদের এই মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান, এমআরআই জাতীয় ইনভেস্টিগেশনও করা হয়েছে, ওষুধ অনেক খাওয়া হচ্ছে কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। পরবর্তীতে দেখা যায় সার্ভাইকাল স্পাইন একটা এক্স-রে করে তার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সাথে এই ধরনের সমস্যাগুলা আইডেন্টিফাই হয় এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। আমরা এরকম বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা ক্রনিক এই ধরনের সার্ভিক্যালজেনিক হেডেকে আক্রান্ত ছিলেন, বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়ার পরে ভালো না হয়ে যখন একজন প্রতিবেশীর মাধ্যমে বা একজন আত্মীয়র মাধ্যমে জেনে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে এসেছেন এবং চিকিৎসা নিয়ে এখন ভালো আছেন। তো এই ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ দিলেও রোগীরা অনেক সময় ফিজিওথেরাপিটাকে ইগনোর করে বলে এই চিকিৎসা থেকে যে সুবিধা পাওয়া যায় সেটা তারা না জানে এবং সচেতনতা না থাকার কারণে এই চিকিৎসা নিতে চান না এবং এটাকে অনেক সময় ইগনোর করে যার ফলে দেখা যায় যে তার সমস্যাটা সারা জীবনের জন্য থেকে যায়। কিন্তু যদি প্রপারলি যদি সঠিকভাবে এই ট্রিটমেন্টটা নেওয়া যায়, আমরা দেখতে পাই যে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষবারের মতো একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘাড় নিয়ে আমাদের সচেতনতার অভাব আছে। আসলে আমরা এক্সারসাইজটি কেমন করে করব? জিমে গেলে আসলে আমরা ঘাড়ের কিভাবে যত্ন নিবো? ঘাড়ের মাংসপেশির কিভাবে যত্ন নিবো? ডায়েটের কোনো প্রবলেম আছে কিনা? এই পুরো ব্যাপারটিকে নিয়ে যদি একটু সামারাইজ করে দিতেন যে আসলে ঘাড়কে ভালো রাখতে হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কি করণীয় আছে? জি, খুবই গুরুত্বপূর্ণ। আসলে যেকোনো রোগের ক্ষেত্রে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি এই রোগগুলোকে প্রিভেন্ট করতে চাই, কিছু সিম্পল নিয়ম কানুন আমরা মেনে চলি তাহলে অনেকাংশেই ঘাড়ের এই যে সমস্যাগুলাই আক্রান্ত আমরা হব না। সেক্ষেত্রে প্রথমত যেটা আমাদের করণীয় যে আমরা ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আমাদের যে কাজই করি না কেন একটু ৫ মিনিটের ব্রেক নেওয়া, আমাদের ঘাড়ের নরমাল যে মুভমেন্ট গুলা একটু ডানে নেওয়া, বামে নেওয়া, উপর নিচ করা, এই মুভমেন্ট গুলা স্বাভাবিক রাখা। আমরা যদি দীর্ঘক্ষণ কম্পিউটারে বা ডেস্কটপে, ল্যাপটপে যেটাতেই কাজ করি না কেন, সেক্ষেত্রে মনিটরটা যেন আমাদের আই লেভেলে হয়, খুব বেশি ঝুঁকে যেন পড়তে না হয় সেটা খেয়াল রাখা। শোয়ার ক্ষেত্রে বালিশ নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন রকম প্রশ্ন থাকে, সেটাও আ সমাধান আ করতে হবে। আমরা বলি যে একটা মধ্যম সাইজের বালিশ যার অর্ধেকটুকু মাথার নিচে, অর্ধেকটুকু ঘাড়ের নিচে এবং ঘাড়ে যে আমাদের কার্ভটা থাকে, সেই কার্ভটা যেন সাপোর্টেড অবস্থায় থাকে। অন্যথায় ঘাড়ের এই কার্ভাচারটা স্ট্রেইট হয়ে যেয়ে আস্তে এই মাসলগুলা স্পাজম শুরু হয়, মাসলগুলা ব্যথা শুরু হয়। এছাড়া দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকি মাথার উপর ওজন নিয়ে থাকি। কোনো কিছু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য মাথার উপর ওজন নেই এবং সেটাও কিন্তু এই ধরনের ঘাড় ব্যথার একটা বিরাট কারণ অনেক সময় হয়ে থাকে। সেটা আমাদেরকে পরিহার করতে হবে। ঘাড়ে না নিয়ে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কাঁধে নেওয়া উচিত। ৩ নম্বর আ চতুর্থত যেটা আমাদের জার্নি করার ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা আলাপ করেছি যে সবসময় চেষ্টা করা যে জার্কিং যাতে না হয়, ঝাঁকি না লাগে এগুলো খেয়াল রাখা। একটা সফট কলার, সার্ভাইকাল কলার ইউজ করা। এটা আমাদের অনেকাংশেই ঘাড়ের যে জার্নি রিলেটেড সমস্যাগুলা থেকে নিজেদেরকে প্রতিরোধ করা যাবে। চতুর্থত প্রত্যেকটা মানুষ আমাদের আমরা ইন্ডিভিজুয়াল সবার জন্য আসলে সেম না। তারপরেও প্রত্যেকে মানুষ যদি আমরা ০.৫ ঘন্টা ৪০ মিনিট একটু এক্সারসাইজ করি, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, মাম আমাদের মাংসপেশি লিগামেন্ট গুলা সতেজ থাকবে, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের এই ঘাড় ব্যথা প্রতিরোধ করতে পারবো।
আর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখা, যেটা আমাদের হাড়ের স্ট্রেংথ ভালো রাখবে, আ বোন ডেনসিটিটাকে ঠিক রাখবে। এছাড়া ভিটামিন ডি আসলে অন্যতম উৎস হলো আমরা জানি যে রৌদ্রে আমাদের ভিটামিন ডিটা কনভার্ট হয়। তো সান এক্সপোজারে যেতে হবে। এখন আমরা বেশিরভাগ নগর কেন্দ্রিক যে জীবনযাপন করি সেক্ষেত্রে আমাদের রোদে যাওয়া হয় না। যার ফলে ব্লাড মানে আমাদের যে আ স্কিনের নিচে যে ক্যালসিফেরল হিসেবে ভিটামিন ডি প্রিভিয়াস ফর্ম হিসেবে জমা থাকে কিন্তু এটা কনভার্ট হতে পারে না। যার ফলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হয়, আমাদের হাড়ের স্ট্রেংথ কমে যায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ওভারঅল আমরা ঘাড় ব্যথা সহ আমাদের মাংসপেশি এবং লিগামেন্ট এবং এই যে স্পাইনের বিভিন্ন সমস্যা থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারব। জি। আমাদের সাথে একজন দর্শক জয়েন করেছেন মোহাম্মদ সাব্বির রহমান রুমন। স্যার, আমার ২ শোল্ডারের হাতের আঙ্গুল টান পড়ে থাকে সারাদিন। আজ মাজা থেকে ২ পায়ের থোড়া পর্যন্ত ব্যথা করছে বারবার। উনার বয়স ১০ বছর। কি করতে পারেন? হ্যাঁ, দর্শক আসলে আপনি যথার্থই বলেছেন। আসলে এরকম অনেক পেশেন্ট আমরা পাচ্ছি। টিপিক্যাল যে সমস্যাটা আপনি বলছেন ঘাড় থেকে হাতের দিকে ব্যথা, কোমর থেকে পায়ের দিকে ব্যথা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আসলে এগুলো অনেকগুলি কারণে হয়ে থাকে। কি কারণে আপনার হচ্ছে? আপনি যেহেতু ১০ বছর যাবত এই সমস্যায় ভুগছেন, নিশ্চয়ই রোগটা প্রপারলি ডায়াগনোসিস হয় নাই বা অথবা রোগের প্রপার চিকিৎসা হয়নি। এক্ষেত্রে আপনি দেরি না করে একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। যিনি আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনাকে একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা দিবেন।